এই হলো সেই চন্দ্রোদয় মন্দির, এই হলো সেই নিম গাছ। শোনা যায় নাকি এই নিম গাছের গোড়াতেই মহাপ্রভু নিমায়ের জন্ম হয়েছিল। আর এই হলো আমার প্রসাদ। রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে জয় রাধে। আরো একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার গন্তব্য মুর্শিদাবাদ জেলার সালার থেকে নদিয়া জেলার সিধাম মায়াপুরের উদ্দেশ্যে, যেখানে আজকে আমরা দেখব ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের সব থেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির, এবং তার সঙ্গে রয়েছে কর্পূরের বিনিময়ে ভোগ প্রসাদের ব্যবস্থা। তাছাড়াও আরো অনেক কিছু, তো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সালার স্টেশনের বাইরে। তো এইটা হলো সালা স্টেশনের ভিউ। আমাকে এখন সালা স্টেশনের ভেতরে প্রবেশ করতে হবে, তারপরে টিকিট কেটে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। চলুন তাহলে স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক। এখন আমি চলে এলাম সালারের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখান থেকে আমার ট্রেনের টাইম হলো 7:04। আর এই সালার থেকে প্রথমে আমি যাব কাটোয়া, কাটোয়া থেকে আবার আমি ট্রেন চেঞ্জ করব, তারপরে নবদ্বীপ হয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হবো। আর এখন প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার ছোটে হাতে ঠিক মতন ভাবে মোবাইলটা ধরতে পারছি না বা ক্যামেরা ধরতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আর বিহারে কুয়াশা পড়েছে। আর এই হলো সালা স্টেশনের সকালকার ভিউ। এখন শুধু আমার ট্রেন আসার অপেক্ষা, তারপরে ট্রেনে উঠে আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। ঢুকে গেল আমাদের ট্রেন সালা স্টেশনে। নিমতিতা কাটোয়া লোকাল। উঠে পড়বো ট্রেনে, উঠে পড়লাম ট্রেনে। আর আমাদের ট্রেন সালা স্টেশন থেকে ছেড়ে দিল। সালার স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর আমি আজকে সালার থেকে কাটোয়া হয়ে নবদ্বীপ পর্যন্ত রান করব, 57 কিলোমিটার রাস্তা। আর সালার থেকে নবদ্বীপ পর্যন্ত আমার এই ট্রেনের সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন। আর ভাড়া পড়লো 20 টাকা। যেহেতু আমি লোকাল ট্রেনে জার্নি করছি, এটা এক্সপ্রেস হলে ভাড়াটা হয়তো একটু বেশি হতো। এরপর আমাকে কাটোয়াতে নেমে আবার ট্রেন চেঞ্জ করে তারপরে কাটোয়া থেকে নবদ্বীপের ট্রেন ধরে আমাকে আমার গন্তব্যের দিকে রওনা হতে হবে। থেকে 17 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেলাম কাটোয়া জংশন। এখন এখান থেকে আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু হাতে সময় খুব কম এবং দৌড়তে দৌড়তে যেতে হবে। আর ওই যে আমার গাড়ি দূরে দেখা যাচ্ছে লেগে আছে, এখন ওইখানে যেতে হবে। দৌড়তে দৌড়তে এসে ট্রেনে উঠলাম, পুরো হাঁপিয়ে গিয়েছি। কারণ আমার আগের গাড়িটা ঢুকেছিল 7:43, হাতে সময় ছিল মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের বিনিময়ে দৌড়তে দৌড়তে এসে গাড়িতে উঠলাম। তো ঠিক আছে, কাটোয়া থেকে আমার গাড়ি ছেড়ে দিল। এবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে একদম নবদ্বীপ ধাম স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন 8:31। সালার থেকে 57 কিলোমিটার পথ অতিক্রম করার পরে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাকে এখান থেকে স্টেশনের বাইরে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। এখন বাইরে বেরিয়ে যাব। চলে এলাম স্টেশনের বাইরে। এবার আমাকে এখান থেকে ফেরিঘাটের জন্য টোটো ধরতে হবে। আর এই যে এরকম সামনে প্রচুর টোটো লেগে আছে, এখান থেকে আমাকে একটি টোটো ধরতে হবে। আর সামনে এইটা হলো নবদ্বীপ ধাম স্টেশনের বাইরেকার দিক। তো আমি এখান থেকে একটি টোটো করে নিলাম একদম ঘাট পর্যন্ত। আর আমার ঘাট পর্যন্ত এই টোটোতে ভাড়া পড়লো মাথা পিছু 20 টাকা করে। নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ ফেরিঘাটের দূরত্ব হলো 4 কিলোমিটার। আর সময় লাগে টোটোতে 10 থেকে 15 মিনিট মতন। আমাদের টোটো আমাকে নামিয়ে দিল নবদ্বীপ ফেরিঘাটের কাছে। আর এই ঘাটটির নাম হলো বড়াল ফেরিঘাট।
এবার আমাকে এই সামনে দিয়ে যেতে হবে, এই সামনে দিয়ে আমি এখন যাব। তো এইটা হলো ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখানে সমস্ত ভাড়া এবং সময়সীমা সমস্ত কিছু লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমি এখান থেকে এই যে একটি টিকিট নিয়ে নিলাম, আর আমি যাবো এখন বোর্ডে। বোর্ডে ভাড়া হচ্ছে 10 টাকা, আর নৌকায় ভাড়া হচ্ছে 5 টাকা। আমাকে এখন এটা দিয়ে যেতে হবে। এই হলো বোর্ড, আমি এখন বোর্ডে উঠবো। বললাম বোর্ডের মধ্যে। আর একটা কথা বলি, আপনারা যখন টিকিট কাটবেন টিকিটটা কিন্তু হাত থেকে ফেলবেন না, সঙ্গে রাখবেন। যেহেতু এপার থেকে যখন ওপারে যাবেন তখন কিন্তু এই টিকিটটি চেক হবে, আর টিকিটটি যদি ফেলে দেন তাহলে কিন্তু আপনাকে ফাইন করবে। আর এই নবদ্বীপের একটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে দুটি নদীর মিলনস্থল। আমরা যখন ঠিক মাঝগঙ্গায় যখন পৌঁছাবো তখন আমরা ওই জায়গাটিকে দর্শন করব। এই হলো গঙ্গা। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে দুটি নদী, এটা হচ্ছে ভাগীরথী গঙ্গা, আর এইদিকে এটা হচ্ছে জলঙ্গি নদী। তো আমাদের এই বোটটি যাবে এইটা দিয়ে, জলঙ্গি নদী এইদিকে। এই হলো দুটি নদীর মিলনস্থল, এদিকে হচ্ছে ভাগীরথী গঙ্গা আর এদিকে জলঙ্গি নদী। তো এই মিলনস্থলে আপনাদেরকে আমি দেখাবো দুটি নদীর দুরকম জলের রং। দেখতে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে গঙ্গার জলের রং, মা গঙ্গার জলের রং এটা। আর দূরে এটা হচ্ছে জলঙ্গি নদী। এই দেখুন দুটি নদী। আমরা এখন গঙ্গা নদী পার করে জলঙ্গি নদীতে প্রবেশ করে গেলাম, আর আমরা গিয়ে নামবো ওইখানটাতে। চলে এলাম আমরা এপারে ফেরিঘাটের কাছে। কত মানুষ দাঁড়িয়ে আছে, সবাই এই বোর্ডটা লাগার সঙ্গে সঙ্গে এরা সবে বোর্ডে উঠবে, দিয়ে আবার ওপারে যাবে। তো মানুষজন সব পার হচ্ছে, আমাকে এখন এটা দিয়ে পার হতে হবে, যে লেখা রয়েছে বাহির পথ, এটা দিয়ে সোজা এই সোজা সামনে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। মায়াপুর থেকে নবদ্বীপ যাবার এটা হলো লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার। ঘাট পার হয়ে চলে এলাম এপারে। এপারে আসার সঙ্গে সঙ্গে এক বয়স্ক ঠাকুমা কপালে আমার তিলক দিয়ে দিলেন। এবার আমি আমার গন্তব্যের দিকে রওনা হলাম। আজকে যেখানে যাব, ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের সব থেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির। এখন সমস্ত মানুষ এইদিকে হাঁটছে, আমি ওখানে এদিকে যাচ্ছি। সামনে রয়েছে জগন্নাথের মন্দির, আর এই হলো শ্রী জগন্নাথ চৈতন্য মহাপ্রভুর একটি তরুণ। এই তরুণের ভেতর দিয়ে আমাকে এখন ভেতরে প্রবেশ করতে হবে। ঘাট পার হওয়ার পরে এইটুকু হাঁটা রাস্তা হলো মাত্র 1 কিলোমিটার মতন। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, এখানে আপনারা অনেক জায়গায় থাকতে পারবেন, ঘোরার জন্য টোটো পাবেন, আর থাকার কোনো অসুবিধা নেই, অ্যাভেলেবেল এখানে হোটেল আছে। আর আমি একটা এখান থেকে টোটো করে নিলাম। তো আপনারা এসে ভাড়াটা আপনাদের মতন করে নেবেন। আমি কত ভাড়াতে টোটো করলাম সেটা আমি বললাম না, তবে আপনারা আপনাদের মতন ভাড়া কিন্তু করে নেবেন। তো আমাকে এই টোটো দাদা এখন প্রথমে ইস্কন মন্দির নিয়ে যাবেন। ইস্কন মন্দিরটা একটু ঘুরবো, ঘোরার পরে বাকি সাইট সিন গুলো করবো, ভোগের কুপন কাটবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হলো সেই চন্দ্রোদয় মন্দির। এখন আমি এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। গেট প্রবেশ করে গেলাম ভেতরে, আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাঁ পাশে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এই জায়গাটিতে 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়। আর এই হলো সেই মন্দির। এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর এই সামনে রয়েছে ভোগ কুপনের কাউন্টার। আপনি যেরকম প্রসাদ গ্রহণ করবেন সেরকম কাউন্টার এখানে আছে পর। এখানটায় মন্দিরে কখন
আরতি হয়, কখন ভোগ নিবেদন হয়, কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা হয়, সমস্ত কিছু কিন্তু এই জায়গাটিতে লিখে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর এখানে পরপর পরপর সারিবদ্ধ ভাবে সব প্রচুর দোকান রয়েছে। তখন এখানে পৌঁছে গেলাম, সবকিছু দেখছি, ঘুরে আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর আরেকটা হচ্ছে, আমি যে সাইট সিন করবো যে টোটো দাদার সঙ্গে, তার সঙ্গে আপনাদেরকে একটু আলাপ করে দিই। তো এই হচ্ছে সেই দাদা। দাদা, তোমার নামটা? ছোটন শেখ। দাদার নাম হচ্ছে ছোটন শেখ। দাদা, তোমার ফোন নাম্বারটা যদি একটু বলে দাও আমার দর্শক বন্ধুদের। আমার নাম্বার। আচ্ছা, তো দাদার এই ফোন নাম্বারটা আমি কিন্তু আমার এই স্ক্রিনের ওপরে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ফোন নাম্বারে দাদাকে ফোন করলে আপনাদেরকে সমস্ত জায়গা বা মায়াপুর একদিনের ট্যুরে, আমি অবশ্য একদিনের ট্যুরে এসেছি, একদিনের ট্যুরে সমস্ত কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দেখিয়ে দেবে। কিন্তু আমি কত টাকা ভাড়া করেছি সেটা আমি বললাম না, আপনারা আসবেন, আপনাদের মতন ভাড়া কিন্তু করে নেবেন। সামনেরটা হচ্ছে গদা ভবনের কুপন কাউন্টার, যে উপরে লেখা রয়েছে এখানে স্পেশাল প্রসাদের কুপন পাওয়া যায়, গদা ভবন। আর এখানে প্রসাদের রেটটি লেখা রয়েছে, একটা আছে 80 টাকা, একটা আছে 50 টাকা। আর পাশেরটা হলো নামহট্ট ভবনের কুপন কাউন্টার, আর তার পাশেরটা হচ্ছে গীতা ভবনের কুপন কাউন্টার, এবং লাস্টেরটা হচ্ছে সুলভ ভোজনালয়ের কুপন কাউন্টার। আর এই বড় চন্দ্রোদয় মন্দিরের ভেতরে প্রবেশ করার কিন্তু এইটা হচ্ছে রাস্তা। তোরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম, আগে আমরা সাইড সিন গুলো সারবো, সারার পরে তখন এখানে আসবো, এখানে আসার পরে আমরা পুরো ইস্কন মন্দির ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখবো। তো চলুন তাহলে আমরা আগে সাইড সিন গুলো সেরে আসি। ইস্কন মন্দির থেকে বেরানোর পরেই সর্বপ্রথম আমরা সাইড সিন করতে বেরিয়ে পড়লাম, আর সর্বপ্রথম দেখবো সন্তু গোস্বামীর গৌরিয়া মঠ। সেখান থেকে আমাদের সাইড সিন শুরু। এই হলো সন্তু গোস্বামীর গৌরিয়া মঠ। তো এই হলো সন্তু গোস্বামীর গৌরিয়া মঠের ভিতর। তবে এর বেশি আমি আপনাদেরকে আর দেখাতে পারবো না, কারণ ভেতরে কোনো রকম মোবাইল ক্যামেরা এলাও নেই। ভেতরে কি আছে ঘুরে এসে দেখে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। ভেতরে অনেক কিছু দেখার আছে, সবকিছু ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু দুঃখের বিষয় ভেতরে ভিডিও করা এলাও নেই, তার জন্য দেখাতে পারলাম না। ভেতরে একটি সন্তু গোস্বামীর মূর্তি রয়েছে এবং তার সঙ্গে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। তো ভেতরে কোনো রকম ছবি তোলা, ফটোগ্রাফি কোনো কিছুই এলাও নেই। তো যাই হোক, এই জায়গাতে আমাদের দর্শন করা সম্পূর্ণ হলো। এরপরে আমরা যাব পরবর্তী স্থানে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হলো মদন মোহন বা পরবর্তী দর্শনীয় স্থান। আমি এখন চলে এলাম মদন মোহন মন্দিরের সামনে। এই হলো মদন মোহন মন্দির। তবে এখানেও ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ছবি তোলা কোনো রকম অ্যালাউ নেই। যেটুকু পারবো কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এইটা হলো মন্দিরের প্রবেশ পথ। তো এর বেশি আমি আপনাদেরকে আর দেখাতে পারবো না। এবার ভেতরে কি আছে দেখে এসে আপনাদেরকে আমি জানাবো। তো এখানে আমাদের মদন মোহনকে দর্শন করা হলো, এবং মদন মোহনকে দর্শন করার পরে এখানে 4 বার পরিক্রমা করা হলো, খুবই ভালো লাগলো। আর আরেকটা জিনিস আপনাকে দেখাই, মদন মোহন মন্দিরের মধ্যে রয়েছেন এই যে মাতা বৃন্দা দেবী। মদন মোহন দর্শন করার পরে এরপরে আমরা যাচ্ছি মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান দর্শন করতে। চলুন তাহলে দর্শন করা যাক মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান। এই স্থানেই মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাইয়ের জন্ম হয়েছিল। এখন আমরা এর গেটের ভেতরে যাব। প্রবেশ করে গেলাম ভেতরে। এখন এর দিকে যাব, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই হলো সেই নিম গাছ। শোনা যায় নাকি এই নিম গাছের গোড়াতেই মহাপ্রভু নিমাইয়ের জন্ম হয়েছিল। আর এই নিম গাছের গোড়াতে জন্ম হয়েছিল বলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম হচ্ছে নিমাই। তাহলে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান দেখা হলো, বা আপনাদেরকেও দেখালাম। তো কেউ বলেন মহাপ্রভু নিমাই মায়াপুরে জন্মগ্রহণ করেছিলেন, আবার কেউ নাকি বলেন যে মহাপ্রভু নিমাই নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তো কোনটা ঠিক
কোনটা ভুল সেটা আমার ঠিক জানা নেই। তো যাক, জায়গাটা খুব সুন্দর লাগলো। আমাদের এখানকার দর্শন করা সম্পূর্ণ হলো। চৈতন্য মহাপ্রভু জন্মস্থান দর্শন করা আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের দর্শনীয় স্থান হচ্ছে শিবা সঙ্গম। চলুন তাহলে সেই স্থানটি আমরা দর্শন করি। চলে এলাম শিবা সঙ্গমের সামনে। এইখানেই খোল ভাঙা হয়েছিল। তো দেখা যাক ভেতরে কতটা দেখাতে পারি। এখন সামনে দিয়ে এগিয়ে যাব। এইদিকে হচ্ছে মূল মন্দির শিবা সঙ্গম। এখানে ভগবানের ছবি বিক্রি হচ্ছে এবং তার ভেতরে প্রসাদের দোকান রয়েছে। তো যাক, এর বেশি আমি আপনাদেরকে আর দেখাতে পারবো না। এর বেশি ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। যেটুকু দেখাতে পারলাম বাইরে থেকে। আমাদের শিবা সঙ্গম দর্শন করা সম্পূর্ণ হলো। ইনি হলেন সেই শিবাস যিনি সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে যিনি নারদমণি ছিলেন। সেই নারদমণি এই কলি যুগে শিবাস মানব অবতার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর এই স্থানে মহাপ্রভু শ্রী চৈতন্য নিমাই এখানে সর্বপ্রথম হরে কৃষ্ণ মহামন্ত্রটি এখানে উচ্চারণ করেছিলেন। আর শোনা যায় নাকি শিবাস যখন এখানে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রর যে নাম সংকীর্তন যখন চলছিল, সেই সময় এই মায়াপুরের যিনি রাজা ছিলেন চান কাজী, ওই চান কাজীর লোকজনের এসে তখন এইখানকার শিবাসের খোলটিকে ভেঙে দেয় এই স্থানে, যেটিকে আমরা দর্শন করলাম। কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে আমি সেই জায়গাটি দেখাতে পারলাম না। তো এই সেই জায়গা। এরপরে আমরা দেখব অদ্বৈত আচার্যর মন্দির। তো সামনে এটি হলো অদ্বৈত আচার্য শ্রী অদ্বৈত ভবন। ভিতরটা খুব সুন্দর একটি নাট মন্দির রয়েছে। ভিতরে শ্রী অদ্বৈত আচার্য এবং গদাধরের মন্দির রয়েছে। তো দুটোই আমরা দর্শন করলাম। তবে এখানে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, সম্পূর্ণ নিষেধ আছে। তো খুব সুন্দরভাবে দর্শন করলাম, 4 বার পরিক্রমা করলাম। তো এরপরে আমরা যাব আমাদের দ্বিতীয় স্থান দর্শনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি মহাপ্রভু শ্রী চৈতন্য নিমাইয়ের মাসির বাড়ি দর্শন করতে। চলুন যাওয়া যাক বন্ধুরা। আমরা এখন চলে এলাম মহাপ্রভু নিমাইয়ের মাসির বাড়ির গেটের সামনে। এখন আমরা এদিকে ভেতরে যাব। মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। সামনে এটা হলো শিল প্রভুপদের সমাধি মন্দির। শ্রীমৎ প্রভুপদকে এইখানেই সমাধি দেওয়া হয়েছিল। এই হলো শ্রীমৎ প্রভুপদের সমাধি। শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌরিয়া মঠ সমূহের প্রতিষ্ঠাতা প্রভুপদ ও বিষ্ণুপদ 108 ফিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির। আমরা এখন এদিকে যাব শ্যামকুঞ্জ। এখানে চান করা, পা ধোয়া বা কুলকুচি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই হলো সেই শ্যামকুঞ্জ। এখানে কত বড় মাছ, কত বড় মাছ। অনেকে এখানে খাবার দিয়েছে। এই যে কত বড় মাছ। আমাদের শ্যামকুঞ্জ দর্শন করা হলো। আর এই জল, পবিত্র জল মাথায় নিলাম। এখানে কিন্তু কোন রকম ভাবে স্নান করা, পা ধোয়া বা মুখের জল নিয়ে কুলকুচি করা কিছুই কিন্তু এখানে করা যায় না। তো এরপরে আমরা যাব রাধাকুঞ্জ দর্শন করতে। চলুন যাওয়া যাক। সঙ্গে সঙ্গে এখানে প্রদীপ বিক্রি হচ্ছে ভগবানকে প্রদীপ দেওয়ার জন্য। আর আমরা এদিকে ঘুরবো। এখানটায় রয়েছে গিরিধারী গদাধর মন্দির। তো ভেতরে ছবি করা যাবে না, আর এইটা দিয়ে একবার পরিক্রমা করতে হয়। তো আমিও পরিক্রমা করেছি, আমার সঙ্গে আপনারা করুন।
আর পরিক্রমা করতে করতে শুধু এটাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে, জয় রাধে। জীবনে এটাই থেকে যাবে, আর যাওয়ার সময় এটাই সঙ্গে যাবে। হরি বল, রাধে রাধে। এবার আমরা এটা দিয়ে যাব। এখানে কি সুন্দর সব কাজ করা রয়েছে দেয়ালের চতুর্দিকে। এখানে মায়েরা বসে ভগবানের জন্য মালা গাঁথছেন। দেয়ালে চতুর্দিকে খুব সুন্দর কার্যকলাপ করা রয়েছে, আর এখানে ভগবানের নাম সংকীর্তন চলছে। ভগবানের প্রত্যেকটা লীলা এখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে, যা দেখার পরে মন প্রাণ সবকিছু জড়িয়ে যাবে। আমাদের তো শ্যামকুঞ্জ দর্শন করা হলো, বা ভগবানের জায়গা দর্শন করা হলো। এবার আমরা দর্শন করব রাধাকুঞ্জ। চলুন তাহলে দর্শন করি। সামনে রয়েছে একটি বড় তামাল বৃক্ষ বা তামাল গাছ। এখানে রয়েছে গিরি গোবর্ধন পর্বত, আর এখানে মালা বিক্রি করছে। এই কাকু এখানে মালা বিক্রি করছে, আর আমি এখান থেকে এই যে একটি মালা নিলাম, একটি ফুলের মালা, আর একটি হচ্ছে তুলসী মালা। এবার এইটিকে আমি গোবর্ধন পর্বতে দেবো। এই হলো গোবর্ধন পর্বত। আমাদের গিরি গোবর্ধন পর্বত দর্শন করা হলো এবং তার সঙ্গে পরিক্রমাও করা হলো। এবার আমরা রাধাকুঞ্জ দর্শন করব। এদিকে রাধাকুঞ্জ যাবার রাস্তা, সেই রাধাকুঞ্জের জল মাথায় নিন। শ্যামকুঞ্জের মতন রাধাকুঞ্জতেও এখানে বড় বড় মাছ আছে, অনেকে খাবার দিয়েছে, বিস্কুট ভাঙা, আর নিচে কত ছোট ছোট মাছের বাচ্চা। ওই যে বড় বড় মাছ দুটো দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো সেই রাধাকুঞ্জ। এই যে একটা কত বড় মাছ। তোমাদের শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ সবটা এখানে দর্শন করা হলো। এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব। নিমাইয়ের মাসির বাড়ি দর্শন করার পরে এবার আমরা যাব এইখানকার সেই সেন বংশের রাজা বল্লাল সেন, বল্লাল সেনের রাজবাড়ি দর্শন করতে বা রাজবাড়ি দেখতে। চলুন আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমরা এখন চলে এলাম মায়াপুরের রাজা সেন বংশের রাজা বল্লাল সেনের রাজবাড়ির সামনে। ভারত সরকার থেকে এখানটায় কিছু লিখে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। আর আমাকে এখন যেতে হবে এটা দিয়ে, এই সিঁড়ি দিয়ে। এই পাশেই সব রাজবাড়ির ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, এখন আর দেখার সেরকম কিছুই নাই। সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। চলে এলাম উপরে, চারদিকে শুধু ধ্বংসস্তূপ। এখানে এক সময় রাজা বল্লাল সেনের নাম করা রাজবাড়ি ছিল, কিন্তু এখন সবকিছু ধ্বংস হয়ে পরিণত হয়ে গেছে। চতুর্দিকে শুধু ধ্বংসস্তূপ, তাছাড়া আর কিছু নাই। এখানে কত পর্যটক ঘুরতে এসছে, অনেকে ছবি তুলছে, ফটো তুলছে। সবই ভাঙাচোরা। এখানে একটি মুখের মতন করা রয়েছে, হয়তো এখানে কিছু ছিল এক সময়। শুধু প্রাচীর দাঁড়িয়ে আছে আর চতুর্দিকটা ধ্বংসস্তূপ, তাছাড়া আর কিচ্ছু নাই।
এই হলো সেই বল্লাল সেনের রাজবাড়ি। এই জায়গাটা হয়তো এক সময় কিছু ছিল, কিন্তু এখন সেটা কিছু নাই। এখানে একটি চৌবাচ্চার মতন করা রয়েছে, হয়তো সেই আমলে কিছু ছিল এই জায়গাটায়, কিন্তু এখন ফাঁকা। আর ইটগুলো কি সুন্দর ভাবে এখানটা সাজানো রয়েছে। টোটাল জায়গাটা শুধু একটা ঢিপি, ঢিপি ছাড়া আর কিছু নাই। আমি এইটা দিয়ে ভেতরটা ঘুরেছিলাম, পুরো ভেতরটা এইটা দিয়ে। এই টোটাল ভেতরটা আমি ঘুরলাম হেঁটে হেঁটে, একদম ভুলভুলাইয়ার মতন। আমাদের রাজা বল্লাল সেনের রাজবাড়ি দেখা কমপ্লিট হলো বা সম্পূর্ণ হলো। এরপরে আমরা দেখব চাঁদগাজীর সমাধি আর দেখব জগন্নাথ মন্দির। এই দুটো দর্শন করার পরে আবার আমরা ফিরে যাব ইস্কন মন্দিরে, এবং ইস্কন মন্দিরে আমাদের অনেক কিছু দেখতে বাকি আছে, সেসবগুলো ঘুরে ঘুরে দেখবো। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো শেষ পর্যন্ত যেন অবশ্যই দেখবেন। এখন আমরা এলাম জগন্নাথ মন্দিরের সামনে, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। তখন আমাকে এই গেটের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন যাওয়া যাক। ঢুকে পড়লাম ভেতরে, এবারটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। জগন্নাথ বলরাম সুভদ্রা। জয় জগন্নাথ। এই পাশে একটি বইয়ের দোকান রয়েছে, আর এই পাশে এখানে প্রসাদ বিক্রয় করা হচ্ছে। এখানে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায় 101 টাকা, আর এখানে প্রদীপও পাওয়া যায়, প্রদীপ পাওয়া যায়। আর এই হলো পুজোর ডালা। আর এখানটায় রয়েছে তোমার প্রভুপদের একটি সুন্দর মূর্তি, আর বাইরে রয়েছে একটি গরুর স্তম্ভ। আমাদের জগন্নাথ মন্দির দর্শন করা হলো। এরপরে আমরা আমাদের শেষ দেখার জায়গা, সেটা হচ্ছে চাঁদগাজীর সমাধি। বাইরে এখানে আপনারা যদি ডাব খেতে চান, এখানে ডাব পাবেন, এখানে ডাব বিক্রি করছে। তারপরে ভিতরে আখের রস বিক্রি হচ্ছে, আর তাছাড়া ভেতরে পার্কিং এরও একটি সুন্দর জায়গা রয়েছে। এই ভাই এখানে আখের রস করছে, একটা তো আমি আমার জন্য একটা আখের রসের অর্ডার দিলাম। এই হলো আমার আখের রস, তৈরি হয়ে গেছে। খুব সুন্দর। আপনারা যখন এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন, তখন এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আখের রস খাবেন, ভালো বানিয়েছে। বন্ধুরা, জগন্নাথ মন্দির দর্শন করার পরে এবার আমরা চলে এলাম চাঁদগাজীর সমাধিস্থলে। চলুন ভেতরে যাওয়া যাক। এই হলো সেই চাপা ফুলের গাছ, যে ফুল গাছের একটি ডাল মহাপ্রভু শ্রী চৈতন্য নিমাই এই চাঁদগাজীর সমাজের ওপরে পুঁতে দিয়েছিলেন, এবং বলেছিলেন যে তার ওপরে প্রত্যেকদিন একটা করে ফুল এখানে পড়বে। তো সেই থেকে এই চাঁদগাজীর সমাজের ওপরে প্রত্যেকদিন একটা করে ফুল পড়ে। এই হলো সেই গাছ, চাপা ফুলের গাছ, যার একটি মাত্র ডাল মহাপ্রভু শ্রী চৈতন্য নিমাই এখানে পুঁতে দিয়েছিল। এই হলো চাঁদগাজীর সমাধি, আর এই গাছটির বয়স হলো 525 বছর। গোলক চাপা ফুলের গাছ। এই গাছটিকে মহাপ্রভু শ্রী চৈতন্য একটি মাত্র ডাল পুঁতে দিয়েছিলেন, এবং বলেছিলেন যার উপরে প্রত্যেকদিন একটি করে ফুল পড়বে। তো আমাদের চাঁদগাজীর সমাধি দেখা সম্পূর্ণ হলো, বা আমার সাইট সিন পুরো কমপ্লিট। এরপরে আমি আবার ফিরে যাব ইস্কন মন্দিরে। আমার এখন ওখানে অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু ঘোরার বাকি আছে। চলুন তাহলে যাই। আমার পুরো সাইট সিন করা কমপ্লিট। এই যে দাদা, নামটা একবার বলুন। ছোটন শেখ। দাদার নাম হচ্ছে ছোটন শেখ। এই দাদার সঙ্গে আমি সমস্ত সাইট সিন করলাম। যারা একদিনের ট্যুর করতে চাইছেন আমার মতন, আমি যেহেতু একদিনের ট্যুরে এসেছি, তো এইভাবে নবদ্বীপে নেমে যান। নবদ্বীপে নামার পরে ঘাট পার হয়ে
চলে আসুন মায়াপুরে। মায়াপুরে এসে এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আমাকে যেভাবে দাদা সবটা ঘুরে দেখালো, এই ভিডিও দেখে যারা আসবে দেখাবো তো সবাইকে এইভাবে। দাদা এইভাবে আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দেবে, আবার ইসকন মন্দিরে নামিয়ে দেবে। ইসকন মন্দিরে নেমে আপনি প্রসাদের কুপন নিয়ে প্রসাদ গ্রহণ করবেন। ইসকনের যেসব সাইট সিন ছাড়বেন সেরে সুন্দরভাবে বাড়ি পৌঁছে যেতে পারবেন একদিনের ট্যুরে। তো এরপরে আমি এখন আবার ইসকনের ভেতরে যাব, গিয়ে বাকি সিনগুলো ঘুরে ঘুরে দেখবো বা বাকি জায়গাগুলো দেখবো। সিন ঘুরে আমি আবার চলে এলাম ইসকন মন্দিরের ভেতরে। আর এই গদা ভবন থেকে আমি আমার কুপনটি নিয়ে নিলাম। আমার ভোগ প্রসাদের কুপনের মূল্য পড়লো 80 টাকা। তো এবার আমি যাব ভেতরে ইসকন মন্দিরে যেসব দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলোকে দর্শন করব, দেখবো। চলুন তাহলে যাই এবার। এখন এটা দিয়ে আমাদেরকে যেতে হবে মায়াপুর। আমি একবার ঘুরতে এসেছিলাম আমার পরিবার নিয়ে বেশ কয়েক বছর আগে। তখন এই জায়গাটাতে এত জমজমাট ছিল না। আর এই চন্দ্রোদয় মন্দিরটা তখন সম্পূর্ণ কাজ হয়নি বা এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। তো দেখা যাক যদি চন্দ্রোদয় মন্দিরটা ভেতরে প্রবেশ করতে পারি বা যদি ভেতরটা দেখতে পারি। এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে কিছু টিক চিহ্ন দেওয়া রয়েছে কোনটা কোন দিকে যাওয়া যাবে। চক্র ভবন, গদা প্রসাদ কক্ষ, মেন গেট, সুলভ প্রসাদ কক্ষ, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এপাশেও লেখা রয়েছে, এটার চতুর্দিকে লেখা আছে যাতে মানুষের সেসব জায়গায় যেতে সুবিধা হয়। এপাশে রয়েছে পদ্ম ভবন। আর এখানে কত সুন্দর লাল লাল ফুলের গাছ লাগানো রয়েছে। এপাশেও আছে, এপাশেও আছে। রাস্তার দুই পাশে কত সুন্দর লাগছে দেখতে। এখানে একটি দোকান রয়েছে, ঘোষাল স্টিল এবং গোবিন্দ এক্সপ্রেস। মায়াপুর হচ্ছে এমন একটি জায়গা যেখানে 12 মাস 365 দিন এখানে মানুষের যাতায়াত লেগে আছে। এমনকি বিদেশেও পর্যন্ত মায়াপুরের নাম আছে। আর এখানে কিন্তু ফরেন কান্ট্রি থেকেও প্রচুর মানুষ এখানে আসে। এখানে 4 চাকা 6 চাকা গাড়ির পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে। এমনকি চাইলে আপনারা বাস নিয়ে এলেও এখানে রাখতে পারেন। ওই দূরে বাসগুলো লেগে আছে, এখানে পার্কিং করতে পারেন। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি পুরনো ইসকন মন্দিরের সামনে, মানে প্রভুপদ মন্দিরের সামনে। এই হলো সেই পুরনো ইসকন মন্দির বা প্রভুপদ মন্দির। এই মন্দিরের ভেতরে প্রভুপদের একটি মূর্তি আছে এবং তাছাড়াও ভেতরে অনেক কিছু দেখার আছে। কিন্তু এর ভেতরে কোনো রকম মোবাইল ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নেই। ইলেকট্রনিক কোনো রকম জিনিস কিন্তু ভেতরে অ্যালাউ করা যায় না। আমি যেটুকু পারলাম আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। সুন্দর মন্দির। আর এই সামনে যে সিঁড়িটি দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে প্রবেশদ্বার। ভেতরটা কত সুন্দর। আর তার পাশেই রয়েছে নতুন চন্দ্রোদয় মন্দির, ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের সব থেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির। আর এই হলো সেই প্রভুপদ মন্দির। এখানে যখন ভিড় হয়ে যায় তখন এইটা দিয়ে মানুষকে ঘুরে 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 ঢোকানো হয়। আর এই যে এখানে মহিলা বলে লেখা রয়েছে, এখানে সবাইকে চেক করা হয়, চেক করানোর পর ভেতরে প্রবেশ করানো হয়। এই যে এখানটায় সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে যে কোন কোন জিনিস ভেতরে প্রবেশ করা যাবে না। বিনামূল্য শিল প্রভুপদের পুষ্প সমাধি মন্দির দর্শন। এই হলো পুষ্প সমাধি মন্দির বা প্রভুপদের মন্দির। আর এই বাইরে বইয়ের দোকান রয়েছে, যেখানে নানান রকম বই ছবি সবকিছু পাওয়া যায়। এখানে তার দোকান রয়েছে এবং এখানে প্রসাদেরও দোকান রয়েছে, মহাপ্রসাদ। এই সামনে হলো বিনামূল্যে জুতো রাখার জায়গা। আর এখানে মোবাইল এবং ক্যামেরার কাউন্টার, এখানে মোবাইল ক্যামেরা জমা রাখতে হয়। দোকান রয়েছে সিম্পলি ওয়ান্ডারফুল। মায়াপুর চন্দ্র ঝালমুড়ি সেন্টার। এখানে লেখা আছে শৌচাগার, মানে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেল শৌচাগারের দিকে। এখানে রয়েছে মায়াপুর থিয়েটার, আর এই পাশে হলো তার টিকিট কাউন্টার, মায়াপুর মুভি থিয়েটার। এই থিয়েটারের টিকিট মূল্য হলো 40 টাকা।
আধ ঘন্টা অন্তর অন্তর দেখানো হয়, মাত্র 25 মিনিট করে। তো আপনারা দেখতে চাইলে এই যে টিকিট কাউন্টারটি রয়েছে, এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা এই মায়াপুর মুভি থিয়েটার দেখতে পারেন। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি এখন চলে এলাম নরসিংহদেবের মন্দিরের সামনে। তো একবার নরসিংহদেবকে দর্শন করি। এই হলো নরসিংহদেবের মন্দির, ভেতরে এখন পুজো চলছে। যেটুকু পারলাম, যতটা পারলাম আপনাদেরকে জুম করে দেখালাম, যেহেতু ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, তার জন্য ভেতরে আমি ঢুকতে পারলাম না। আমি আপনাদেরকে যে নরসিংহদেবের মন্দিরটি দেখালাম, ওই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু মোবাইল, জুতো, ক্যামেরা সমস্ত কিছু জমা করতে হয়। আর সেই জমা করার জায়গাটি হলো এইটা। এই স্থানে কিন্তু আপনাদেরকে মোবাইল, ক্যামেরা, জুতো সমস্ত কিছু জমা করে ভেতরে যেতে হবে। নরসিংহদেবের মন্দিরের পিছনে রয়েছে সুন্দর একটি পার্ক। তো পার্কের ভিতরে একবার যাওয়া যাক। এটা হলো ভেতরে যাওয়ার রাস্তা। কত সুন্দর এই জায়গাটা। এখানে কতগুলো ফোয়ারা আছে, জলের মধ্যে কিছু মাছ আছে। জায়গাটা কত সুন্দর। ফোয়ারাগুলো মনে হয় রাত্রের দিকে চালানো হয়। এখানে কত সুন্দর রেস্ট করার জায়গা আছে, কত মানুষ বসে আছে, শুয়ে আছে, সবাই এখানে রেস্ট করছে। আমাদের ইস্কন মন্দিরের এদিকটা তো পুরো দেখা হলো। এবার আমরা একটু গোশালার দিক থেকে ঘুরে আসি। বেলগাড়ি, গরুর গাড়ি, কত বড় বড় গরু। আমি এখন এই বেলগাড়ি মানে গরুর গাড়িতে করে যাচ্ছি গোশালার দিকে। এই যে বেলগাড়িতে চেপে আছি। এই গরুর গাড়িতে করে আমি এলাম। মায়াপুর ঘুরতে এসছি, গোশালা দেখবো না তাই কখনো হয়? চলুন তাহলে এবার আমরা গোশালা দেখি। এই হলো গোশালার গেট, এবং এটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। হলো ভেতরে যাওয়ার রাস্তা। সামনে দোকান রয়েছে, ক্ষীর, তারপরে ঘি। এখানে ক্ষীর মাটির ভাড়ে 50 টাকা, তারপরে ঘি, অনেক কিছু এখানে পাওয়া যায়। এই হলো সেই গোশালার গরু। প্রচুর গরু আছে। শিংগুলো কত বড়। এই যে এক নন্দী মহারাজ, কত বড়। আমাদের গোশালা দেখা পুরো কমপ্লিট। এবার আবার আমরা যাব ইস্কন মন্দিরের দিকে। এখন গোশালা থেকে বাইরে বেরোবো। গোশালা দেখে বাইরে বেরিয়ে চলে এলাম। আসার সময় এসেছিলাম গরুর গাড়িতে বা বেলগাড়িতে। এবার আমি ইস্কন মন্দির যাচ্ছি পায়ে হেঁটে। তো আমি যেসব জায়গাগুলো যাই, আমি সর্বদাই চেষ্টা করি অল্প পয়সার মধ্যে কম খরচে সেসব জায়গাগুলো কিভাবে ঘোরা যাবে বা দেখা যাবে। তো এখন আমি চললাম আবার ইস্কন মন্দিরের দিকে। অন্নদান, এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় কুপনের বিনিময়ে। আর কুপনটি দেওয়া হয় সকাল 7টা থেকে বেলা 3টে পর্যন্ত। এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য কোনো রকম কোনো পয়সা লাগে না, শুধুমাত্র আপনাকে কুপনটা সংগ্রহ করতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রসাদ পাওয়া যায়। অন্নদান কমপ্লেক্স, আর এর পাশে রয়েছে গৌরাঙ্গ কুঠির। যদি কেউ মনে করেন যে মায়াপুর এসে আমি অল্প পয়সার বিনিময়ে এখানে 24 ঘন্টা থাকবো, তা এইখানে আপনি 100 টাকা বা 200 টাকার বিনিময়ে থাকতে পারেন। এই যে বেড়ার ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ 100 টাকায়। আর যদি আপনি পাকা ঘর নেন, তো সেটি আছে এর ভেতরে, সেটা হলো 200 টাকায়। কিন্তু এর ভেতরে কোনো রকম কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি আপনাদেরকে ভেতরটি দেখাতে পারলাম না। হলো গৌরাঙ্গ কুঠির, আর এই পাশে রয়েছে রিসেপশন। এখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলে এলাম গদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য। ও আপনাদেরকে তো টিকিটটা দেখানো হয়নি। এই হলো আমার টিকিট বা কুপন। এই কুপনটা আমি কেটেছিলাম। এই যে
দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত এখানে প্রসাদ খাওয়ানো হয়। তো চলুন এবার তাহলে প্রসাদটা খাওয়া যাক। এটা হলো প্রসাদ গ্রহণের রাস্তা, এইদিকে আমাকে যেতে হবে প্রসাদ গ্রহণের জন্য। তো আমরা এখন এইদিকে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। কত সুন্দর ব্যবস্থা, এদিকে ভক্তরা প্রসাদ খাচ্ছে সব। কত ভক্ত বসে প্রসাদ খাচ্ছে। এই হলো আমার প্রসাদ, ভোগ প্রসাদ খেলাম, খুব সুন্দর ছিল। অন্নভোগ, তারপরে ছিল হাতে বানানো রুটি, একটা আলু ফুলকপির সবজি, তারপরে ছিল সুন্দর পায়েস, এখানকার গরুর দুধের তৈরি পায়েস। অসাধারণ প্রসাদ খেলাম, আর প্রসাদের তো কোনো রিভিউ হয় না। তো দেখি এরপরে বাইরে যাব চন্দ্রোদয় মন্দিরে, যদি কিছু দেখতে পারি তাহলে ওটা দেখব, তা না হলে ভিডিও এখানেই সমাপ্তি করব। বন্ধুরা, খুব দুর্ভাগ্যের বিষয় বা খুব দুঃখজনক বিষয় যে চন্দ্রোদয় মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম না, বা ওখানে কিছু দেখতে পেলাম না। তা যেটুকু জানলাম যে এক দেখানো হয় দুপুর 12টার সময়, আর এক দেখানো হয় বিকাল 4টের সময়। তো আমি তো থাকবো না, যেহেতু চলে যাব বাড়ি। তো যারা এখানে থাকবেন, যদি মনে করেন 1 রাত 2 দিন থাকবো, তাহলে কিন্তু আপনারা পুরো মায়াপুরের সমস্ত জায়গাটা খুঁটিয়ে দেখতে পাবেন। এখানে ছোটখাটো অনেক বড় বড় মন্দির আছে, ছোট বড় অনেক মন্দির আছে। তো আমার যেটুকু মেন দেখার আমি সেটুকু দেখলাম। তো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারলাম না, এটাই আমাকে খুব খারাপ লাগলো। তো যাক, পরে অন্য সময় এসে একবার দেখা যাবে। তো এখন আমি ইস্কনের বাইরে যাব, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। সমস্ত কিছু ঘোরা হলো, দেখা হলো, মায়াপুর একদিনের ট্যুর কমপ্লিট হলো। আর এখানে রাত্রে কিন্তু সন্ধ্যা আরতি হয়, বা রাত্রে অনেক কিছু জিনিস দেখার আছে, কিন্তু আমি এখানে রাত্রে থাকবো না, বাড়ি যাব। তার জন্যে আমার সেগুলো দেখা হলো না, বা আমার সেগুলো ক্যামেরা বন্দিও করা হলো না। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি যতটা পারলাম আমার এই ভিডিওর মাধ্যমে আমি পুরো মায়াপুর ঘুরলাম, বা ঘুরেও আপনাদেরকে দেখালাম। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে একবার দুহাত করে বলুন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।